নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বাচ্চাদের পড়াশোনাতে আগ্রহী করার কিছু টেকনিক বলবো। যাদের বাচ্চারা বিশেষ করে পড়াশোনা করতে চাইছেন না বা পড়াশোনাতে অমনোযোগী, ধীরে ধীরে অমনোযোগী হচ্ছে বা দিন দিন চঞ্চল হয়ে উঠছে, তাদের জন্য ছোটো ছোটো কিছু টিপস বলবো। সেই টিপসগুলো দেখুন প্রত্যেকের জীবনে কাজে লাগাবে। ছোটো ছোটো টিপস কাজে লাগান, অবশ্যই এটা উপকার পাবেন। আজকের ভিডিওর একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। একদম মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কোথা থেকে দেখছেন, ভিডিওর লোকেশনটা অবশ্যই লিখে দেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন, কারণ আপনাদের এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানার আরও অনুপ্রেরণা জোগে যায়। তো যাই হোক, আপনারা নতুন নতুন কিছু জানতে পারবেন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রত্যেক দিন একই জায়গায় বসি। যদি কোনো আসতে মনে হয় বা যদি মনে হয় যে আমার সঙ্গে ভিজিট করবেন, দেখা করবেন, চেম্বারে আসবেন, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর অবশ্যই অগ্রিম নাম লিখিয়ে তো আসতেই হবে। আর যদি মনে হয় যে অনেক দূরে থাকেন, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয়, যারা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অনলাইন পরিষেবা নিতেই পারেন। অনলাইন পরিষেবা নিতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি পরিষেবা পাবেন। 1:1 আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনার জন্মছক নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করব। এবং আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা আপনাকে বারবার ধরে খেয়াল করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় পুঙ্খানুপুঙ্খ দিয়েছেন, ব্যাস এনাফ, আর নয়। এবার আপনি চুপ করে বসুন, আমি বলি, আপনি শুনুন। এবং আপনি আমাকে কী জানতে চান বা আপনি আমার কী ধরনের প্রশ্ন করতে চান বা কী ধরনের আপনার মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, কী ধরনের প্রশ্ন আমাকে জানতে চান, সেগুলো দরকার একটা তালিকা তৈরি করুন। সেই তালিকাটা আপনার কাছে রাখুন। আমার কথা বলা হয়ে যাওয়ার পরে সেই তালিকাগুলো মিলিয়ে নিন, সেই তথ্যগুলো আমরা বললাম কি বললাম না। এইভাবে জ্যোতিষ বিচার করতে ভালো লাগে বা এইভাবে আমি প্রেডিকশন কিন্তু দিয়ে থাকি বরাবরই। যারা চেম্বারে আসেন তারাও অবশ্যই নিশ্চয়ই জানেন। আর ওই 2 মিনিট 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার বা 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয়, বলে দেওয়া যাবে না, কারণ হয় না। আমার 1 মিনিট 2 মিনিটের মধ্যে প্রেডিকশন আমি করতে পারি না। বা ওই 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে বশীকরণ, তুকতাক, এগুলোকে টোটালি আমি ঘোর বিরোধী। কারণ এই বশীকরণে বিশ্বাসী কিন্তু আমি নই। বশীকরণ বলে কোনো সাবজেক্ট আমার কাছে অন্তত নেই, আমার জানা নেই, আমি বিশ্বাসযোগ্যতা মনে করি না। যাই হোক, বাচ্চাদের যে পড়াশোনার যে আগ্রহ, অনেক বাচ্চা কী হয়, অত্যন্ত রেগে যায়। দেখবেন অত্যন্ত রেগে যাওয়ার জন্য কি হয়, কোনো মতে পড়াশোনাতে মনঃসংযোগ রাখতে পারে না। সেই সব বাচ্চার বাবা মায়েদের একটা চিন্তিত মানসিকতা থাকে যে কীভাবে বাচ্চাটাকে আমি একটা মানসিকতা, একটা ভালো মননশীলতা নিয়ে জায়গায় নিয়ে আসবো, একটা ভালো একটা জায়গাতে আমি তৈরি করবো, কীভাবে পড়াশোনা করাবো, এটা প্রচুর চিন্তিত থাকে। তাদের জন্য ছোটো ছোটো টোটকাগুলো মেনে চলুন। দেখুন শিশুদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল করুন, অনেক ভালো থাকবেন। প্রথম, বাচ্চাকে, কোনো সন্তানকে যখন মানুষ করবেন, মানুষ করার আগে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মা এবং বাবা। এই মা এবং বাবার গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু অত্যন্ত বেশি। আর এখনকার দিনে কী হয়েছে জানেন কি, যে বাবা মায়ের চাহিদাটা অনেক বেশি। বাবা মা যতটা পরিমাণ জায়গাতে পৌঁছেছে বা যতটা পরিমাণ লেখাপড়া করেছে বা যতটা পরিমাণ এস্টাবলিশমেন্ট হয়েছে, তার থেকেও বেশি আশা করছে বা তার থেকেও বেশি আশা করে। আশা করাটা স্বাভাবিক, আশা কখনোই কিন্তু না করাটা উচিত নয়। আশা করতে হবে, কিন্তু জানতে হবে সেখানে বাস্তবের সঙ্গে রূপটাকে খেয়াল রাখতে হবে, যে বাস্তবের মাটিতে পা দিয়ে আপনি কোথা থেকে কোথায় যেতে পারবেন, সেই বাস্তবটাকে থেকে সরে যাওয়া চলবে না। সেই বাস্তব পরিবেশ পরিস্থিতির কথাটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, তবেই পরেই আপনাকে একটা ভালো জায়গাতে আপনি নিয়ে যেতে পারবেন। প্রথম দরকার হচ্ছে শিশুটিকে একটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দিকে খেয়াল রাখুন। ওই পুষ্টিকর খাবার যদি ঠিকমতো শরীরের মধ্যে ব্যালেন্সিং না হয়, তাহলে নানান রকম শারীরিক সমস্যা তো আছেই, সেটা তো ডাক্তারের পার্ট যদিও গেল। সেই সব শারীরিক রোগব্যাধি যখন অনেক দিন ধরে কন্টিনিউ রোগব্যাধিতে ভুগবে, সেই বাচ্চা খিটখিটে হয়ে যায়। সেই বাচ্চা কিন্তু এতটা ভালো মনঃসংযোগ হারিয়ে ফেলে বা মনঃসংযোগ দিতে পারে না। তাহলে এখানে করতে হবে কি, আপনাকে একটু ব্যালেন্সিং বা যে খাবারের যে ব্যালেন্সিং আছে, সেই ব্যালেন্সিংয়ে পুষ্টিকর খাবারটাকে একটু দিকে ধ্যান দিতে হবে, অন্যথায় কিন্তু ব্যাঘাত ঘটবে। আর বাইরে থেকে এখন বেশিরভাগ অভ্যাস হয়েছে বাইরের জাঙ্ক ফুড খাওয়ার। এই জাঙ্ক ফুড খাওয়ার পরিমাণটা আমি বন্ধ করতে বলছি না, কিন্তু কমাতে বলছি। কারণ জাঙ্ক ফুড আপনাকে কিন্তু একদিন বিপদগামী করাবে বা একদিন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু খারাপের দিকে নিয়ে যাবে। তাহলে জাঙ্ক ফুড ব্যবহার কিন্তু বন্ধ রাখুন। এটা একটা খুব ভালো একটা ভাইটাল বিষয় বলে রাখলাম। আর লেখাপড়ায় আগ্রহী যদি না হয়, সেখানে মানসিক এবং
শারীরিকভাবে বেশি প্রেসার ক্রিয়েট করা যাবে না, বেশি চাপ সৃষ্টি করা যাবে। অনেকে কী হয়, মারধর করে বা কোনো রকম অত্যাচার করে ভয় দেখিয়ে পড়াশোনা করছে, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। কারণ এতে কিন্তু হিতে বিপরীত হবে, এতে কিন্তু আরও অন্যরকম সমস্যা একটা তৈরি হতে পারে। তাকে মানে বুঝিয়ে কাউন্সিলিং করে বুঝিয়ে কিন্তু বলতে হবে, মানে বারবার রিপিটেডলি কাউন্সিলিং করা দরকার আছে বাবা এবং মায়ের ক্ষেত্রে। পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন আছে। পর্যাপ্ত পরিমাণ অবশ্যই কিন্তু ঘুম হতে হবে, বা পর্যাপ্ত পরিমাণ যদি একটা মানে 8 থেকে 10 ঘন্টা যদি না ঘুমায়, বাচ্চাদের ক্ষেত্রে বললাম, একটু বড় হলে 8 ঘন্টা ম্যাক্সিমাম, 8 ঘন্টা বা 9 ঘন্টা ঘুমালে এনাফ। সেই 8-9 ঘন্টা ঘুমটা ঠিকমতো হচ্ছে কি না বা ঠিকমতো ঘুমাচ্ছে কি না সেটা খেয়াল রাখতে হবে। অনেকেই কী হয়, শুয়ে থাকে, হয়তো মোবাইল সারাদিনে বা রাত্রেবেলাতে মোবাইল দেখছে, কন্টিনিউ মোবাইল দেখছে, তাদের জন্য কিন্তু নানান একটা ব্যাধি বা খিটখিটে মেজাজ এরকম ধরনের হবে, তারা কিন্তু পড়াশোনায় এতটা ভালো অমনোযোগী কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। পরিবারের একটা সবথেকে বড় ভাইটাল বিষয় নোট করে রাখুন এটা আপনারা, যে পরিবারের সদস্যরা যদি ধরুন বাড়িতে, যে বাড়িতে এখন আপনারা সবাই মিলে একসঙ্গে বসবাস করছেন, সেই বাড়িতে বিশেষ করে বাবা মা বলুন বা বাড়ির অন্য কোনো গার্জেনরা বলুন, যদি নিজেদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ করেন, সবসময় চিৎকার চেঁচামেচি, সবসময় একটা কলহ কেলেঙ্কারি ঝামেলা লেগে আছে, সেই বাড়িতে কিন্তু সেটা যদি বাচ্চা দেখতে পাচ্ছে বা বাচ্চা দেখছে বা বাচ্চা শুনছে, সেটা কিন্তু আপনার জন্য কিন্তু নেগেটিভ হয়ে আসছে। কারণ সেই বাচ্চার মনে কিন্তু ইম্প্যাক্ট আলাদা কিন্তু ইম্প্যাক্ট পড়বে। তাই সবসময় চেষ্টা করুন বাচ্চার অনুপস্থিতিতে সেই সবগুলো জিনিসগুলো করার, বা বাচ্চার সামনে এগুলোকে এড়িয়ে চলুন। কখনোই কিন্তু বাচ্চার সামনে কখনোই চিৎকার চেঁচামেচি করে নিজেদের মধ্যে হই হট্টগোল ঝামেলা ঝঞ্ঝট না করাটাই সবথেকে শ্রেষ্ঠ। এটা একটা বুদ্ধিমানের কাজ। আর সবথেকে আরও একটা বড় অথেন্টিকেট জিনিস, যে মানে সবথেকে বেশিরভাগ বাবা মার এটা ভুল করে থাকে, অন্যের বাচ্চার সঙ্গে আপনি কম্পেয়ার করা বন্ধ করুন, তুলনা করবেন না। আপনি একটা অন্য বাচ্চার সঙ্গে তুলনা করছেন, ওই বাচ্চাটা এত পেয়েছে তাই এত পেতে হবে, তোমাকেও এত পেতে হবে, বা ওই বাচ্চাটা তোমার এত পেয়েছে এই তোমাকে এত পেতে হবে, এগুলো কখনোই কম্পেয়ার করা উচিত নয়। আপনার বাচ্চা হচ্ছে একটা ইউনিক। এখানে কিন্তু আপনার বাচ্চা কিন্তু পারবে এতে তার থেকেও বেশি। আপনি যার কথা কম্পেয়ার করছেন সে কিন্তু এনাফ নাম্বার পায়নি বা সে এনাফ জায়গায় পৌঁছায়নি, তার থেকেও আরও বেটার জায়গায় পৌঁছানো সম্ভব বা পৌঁছানো যায়। হয়তো এখন সে পড়াশোনায় মনঃসংযোগ দিতে পারছে না, সে কিন্তু এখন পারছে না বলে কোনোদিন পারবে না, এটা কিন্তু হতে পারে না। সে কিন্তু আবার কিন্তু যে কার্ভের মতো একটা সাকসেস কিন্তু নিয়ে আসতে পারবে, আপনার বাচ্চাকে যদি সঠিক কাউন্সিলিং, সঠিক গাইডেন্স এগুলো যদি করা সম্ভব বা করা যায়। সবথেকে বড় জিনিস হচ্ছে কি, এর পড়াশোনা যখন যে স্টাডি রুম, যেটা আপনার বাচ্চার পড়াশোনার জন্য যে রুমটা অলরেডি সিলেক্ট করেছেন, সেই রুমে যতটা সম্ভব চেষ্টা করুন ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ওর থেকে একটু দূরে রাখুন। মানে যেটাতে পড়াশোনা বিঘ্নিত ঘটবে সেই সব জিনিস, যেমন মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, টিভি হতে পারে, কম্পিউটার হতে পারে, এগুলোকে একটু এড়িয়ে রাখুন। বিভিন্ন রকম খেলনা হতে পারে। তো এগুলো যদি কোনো সময় মনঃসংযোগ তার যদি চোখের কাছে থাকে, তবে কিন্তু তার পড়াশোনার ক্ষেত্রে একটা বিভ্রাট কিন্তু ঘটবে, তার পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতাটা কিন্তু তুলনামূলক কম হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে যে বাচ্চার সামনে থেকে এই সকল জিনিসগুলো একটু দূরে রাখতে হবে। আর এইরকম যদি ঘটনাগুলো ঘটে, তার কি প্রতিকার আছে? হ্যাঁ, প্রতিকারগুলো বলবো। তার কি করবেন, যদি ধরুন বাচ্চা আপনার কোনো রকম অ্যাগ্রেসিভ হয়ে আছে, কোনো সময় কথা শুনছে না, তার জন্য ছোটো ছোটো টোটকা কী বলবো, টোটকার উপায় বলবো। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখুন যে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আর আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, আমার নাম, তথ্য, ঠিকানা সমস্ত তথ্য পাবেন, এবং গুগলে রিভিউ দেখতে পাবেন, এবং আমার চেম্বার লাইভ লোকেশন সে দেখতেও পাবেন। যাই হোক, আজকে যে এই সন্তানদের যে অমনোযোগী পড়াশোনার ক্ষেত্রে তাদের কিছু প্রতিকারের কথা বলবো। প্রথম প্রতিকার, শাস্ত্রীয় মতে কিছু বিধান আছে, সেই শাস্ত্রীয় মতে যদি বিধানগুলো করেন অবশ্যই এটা কিন্তু ভালো ফলাফল কিন্তু পাওয়া যাবে। সন্তানের প্রথমে বলবো সরস্বতীর বীজমন্ত্র। সন্তান যদি মন্ত্রপাঠ করতে পারে বা যদি বীজমন্ত্র করার মতো সিচুয়েশন বা সেরকম এজ যদি হয়ে থাকে, বয়স যদি হয়ে থাকে, সরস্বতীর বীজমন্ত্র অবশ্যই জপ করুক। প্রত্যহ এটা অবশ্যই ভালো হবে। কতবার করতে হবে? মিনিমাম 8 বার। মিনিমাম 8 বার করতেই হবে। 108 বার করতে পারলে ভালো, কিন্তু সময়ের অভাবে 8 বার করলেই যথেষ্ট। পড়তে বসার আগে যখন কোনো বাচ্চা একটা পড়তে বসছে বা মানে পড়াশোনা করতে শুরু করছে, তখন মুখে অল্প একটা মধু আঙুলে করে অত জিভে ঠেকিয়ে দিন, বা এটাও কিন্তু একটা মানে মিষ্টি মুখ করে যদি পড়তে বসে সেটার জন্য কিন্তু যথেষ্ট শুভ। সেটা কিন্তু মধু হলে ভালো হয়। মধু দিয়ে অল্প মুখে মধু দিন, তারপরে বই পড়ুক, এটা যদি যথেষ্ট ভালো হবে। প্রত্যহ সূর্য প্রণাম।
প্রত্যেক দিন সূর্য প্রণাম করা অত্যন্ত বাঞ্ছনীয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সূর্য প্রণাম করুন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার বাচ্চার যে স্টাডি রুম আছে, যেই রুমটার মধ্যে একটা উদীয়মান সূর্য লাগান, যে সূর্যটা জাস্ট উঠছে সেই রকম ধরনের ছবি, একটা উদীয়মান সূর্য, সে রক্তিম আভা লাল রঙের ছবি পাওয়া যায় না, বিভিন্ন ফটো দোকানে পাওয়া যায়, সেসব ফটো দোকান থেকে সেগুলো সংগ্রহ করুন। সেখানে আপনার বাড়ির যে স্টাডি রুম যেটা রয়েছে বাচ্চার, সেই বাচ্চার ওই স্টাডি রুমে ওই উদীয়মান ছবিটা লাগিয়ে রাখুন। এই উদীয়মান ছবিটা এমন জায়গায় লাগাবেন যেটা হচ্ছে কি বাচ্চার চোখে যেন পড়ে বা দেখতে যেন পায়, সেরকম দেওয়ালের মধ্যে রাখুন। এটা ভালো জিনিস এটা। আর সবথেকে বলছে মা সরস্বতীর ছবি বাড়িতে মধ্যে রাখুন, তাহলে যাদের শিক্ষার ক্ষেত্রে কোনো অমনোযোগী বা অলসতা একটু দেখতে পাচ্ছেন, মা সরস্বতীর ছবি কিন্তু একটা দেওয়ালের মধ্যে রাখতে পারেন স্টাডি রুমের ভিতরে। সেটা ঈশান কোণে হলে ভালো হয়, স্টাডি রুমের ঈশান কোণ, সেই কোণটাতে যদি মা সরস্বতীর ছবি রাখা যায় অত্যন্ত এটা কিন্তু শুভ বলে মনে করা হয়। আর এর থেকেও একটা বড় টোটকা যেটা বাবা মাদেরকে করতে হবে, যে সবথেকে সন্তানের একটা মঙ্গল কামনা বা সন্তানের একটা যাতে পড়াশোনায় মনঃসংযোগ ঘটে, আপনার বাড়িতে একটা দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন। দক্ষিণাবর্ত শঙ্খ, যেটা আপনার দেখবেন ডান দিকটা খোলা, মানে এই যে বাজানো শঙ্খ কিন্তু নয়, দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করতে হবে যে কোনো বৃহস্পতিবার দিনে। যে কোনো বৃহস্পতিবার করতে হবে। কি করতে হবে? ঠাকুরের আসনটা রাখতে হবে, তামার পাত্রে করে রাখতে হবে, ওটা স্ট্যান্ড সহ তামার পাত্রে রাখুন, আর বা পেতলের পাত্রেও রাখতে পারেন। এই দক্ষিণাবর্ত শঙ্খকে যদি স্থাপন করা হয়, সেই বাড়িতে শিক্ষাগত জায়গাতে ছেলের আগ্রহ বা অত্যন্ত কিন্তু অনীহা বাড়বে, মানে আপনার কোনো রকম ধরে অমনোযোগী হবে না, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু আছে। আর এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি মনে হয় নেবেন বা নিতে চান, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিন দক্ষিণাবর্ত শঙ্খ বা শঙ্খ লিখে দিন, সেটা আপনার অ্যাড্রেসে বাই পোস্টে আপনার কাছে পৌঁছে যাবে। এই শঙ্খর খুব বেশি মূল্য নয়, এটা 999 টাকা দাম, 1000 টাকা দাম, আর পোস্টাল চার্জ আরও কোনো 50 টাকা লাগবে। 1050 টাকা পে করলে আপনার বাড়ির অ্যাড্রেসে দক্ষিণাবর্ত শঙ্খ আপনি পেয়ে যাবেন, উইথ স্ট্যান্ড সহ পেয়ে যাবেন আপনি। তো সেই দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করলে অবশ্যই কিন্তু আপনারা এটা ভালো থাকবেন। আর যারা ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা অনেকক্ষণ পরে এলেন, যারা পরে শুনলেন ভিডিওটা, একটু মনোযোগ সহকারে করে পুরো ভিডিওটাকে শুনুন। অনেক অংশ আরে কিন্তু নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু তথ্য আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি এবং তাদের সন্তানের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। নমস্কার।